আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বেসিক লার্নার্স একাডেমি কর্তৃক আয়োজিত স্পেশাল এক্সাম ব্যাচের ফিজিক্স সেকেন্ড এক্সাম, আশা করি তোমরা সবাই ভালোভাবেই দিয়েছো। তো চলো দেখে নেওয়া যাক এই এক্সামের যে কোশ্চেন, তার সলিউশনটা কি হয়। আমরা আজকে এখন সিকিউ কোশ্চেনের সলভ দেওয়ার চেষ্টা করছি, আর এমসিকিউ খুব শীঘ্রই পেয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম প্রশ্নে বলা হচ্ছে, উদ্দীপকে বলা হচ্ছে যে 60 মিটার উচ্চতার একটি ছাদ হতে 500 গ্রাম ভরের একটি বস্তুকে মুক্তভাবে নিচে পড়তে দেয়া হলো। একই সময়ে একই সরলরেখায় ভূমি থেকে অপর একটি বস্তুকে 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। প্রথম প্রশ্ন ছিল, নবায়নযোগ্য শক্তির প্রধান সুবিধা কি? নবায়নযোগ্য শক্তি কি? নবায়নযোগ্য শক্তি এটা এমন একটা শক্তি যেটা পুনর্বার ব্যবহার করা যায়, আর এটাই হচ্ছে এর প্রধান সুবিধা। এটা একেবারে কখনো নিঃশেষ হয়ে যায় না, এটাকে রিসাইকেল করে অনেক সময় একটা লং টাইম ইউজ করা যায়। এটাই এর প্রধান সুবিধা, যে এটা কখনো নিঃশেষ হয়ে যায় না। খ, গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক স্থাপন করো। আমি দেখলাম তোমরা অধিকাংশ জনই এটা ভুল করেছো। গতিশক্তি আর ভরবেগের মধ্যকার যে সম্পর্ক, গতিশক্তিকে আমরা যদি ই কে দিয়ে প্রকাশ করি, অর্থাৎ কাইনেটিক এনার্জি ইকুয়াল হাফ এম ভি স্কয়ার, তাই না? এই যে হাফ এম ভি স্কয়ার, দেখো তো এটাকে যদি আমি এম ভি এর উপরে স্কয়ার দিতে চাই, বাই একটা এম লিখি, করা যায়। এরপর হাফ, এই যে এম ভি ভরবেগ না, পি পি স্কয়ার বাই এম ইকুয়াল টু ই কে। সো ই কে ইকুয়াল টু p square by twice m. That is the relation between kinetic energy and তোমার গতিশক্তি এবং ভরবেগের মধ্যকার যে সম্পর্ক, সেটা হচ্ছে এই। এটা ছিল একের খ। হ্যাঁ, একের খ। এখন যদি আমরা একের গয়ের দিকে তাকাই, বলা হচ্ছে 20 মিটার উচ্চতায় পরন্ত বস্তুর বিভব শক্তি এর গতি শক্তির কত গুণ হবে। দেখো, একটা বস্তু এখানে ছিল, যদি একের গ দেখাই, একটা বস্তু এইখানে ছিল, ভূমি থেকে এই বস্তুটার উচ্চতা ছিল, বলা হয়েছে এই পুরোটা 60 মিটার। ওকে, তোমার কাছে কোশ্চেন করা হয়েছে 20 মিটার উঁচুতে, ভূমি থেকে 20 মিটার উঁচুতে, মানে বস্তুটা তখন সাপোজ এইখানে, এইটুকু মনে করি যে এই পর্যন্ত, এ পুরোটা হচ্ছে 60 মিটার। হ্যাঁ, পুরোটা হচ্ছে সম্পূর্ণটা 60 মিটার। এইটুকু যদি 20 মিটার হয়, তাহলে এইটুকু অবশ্যই 40 মিটার। হ্যাঁ, তোমার কাছে কোশ্চেন এইখানে, এই জায়গায়, এই পজিশনটাকে যদি এ ধরো, এইটাকে যদি তুমি বি ধরো, এই বি পয়েন্টে গতিশক্তি, বি পয়েন্টে বিভব শক্তি গতিশক্তির কত গুণ হবে তা নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো, এই বি পয়েন্টে আমরা আগে গতিশক্তিটা নির্ণয় করি। তুমি যদি বি পয়েন্টে গতিশক্তি নির্ণয় করতে চাও, ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, তাই না? বা হাফ ইন্টু এম ভি স্কোয়ার, মানে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh। ওকে, দেখো এইখানে হাফ এম ইউ, এখানে কিন্তু ইউ 0 ছিল, এখানে ইউটা 0 ছিল, এখানে ইউটা কিন্তু 0 ছিল। সো তোমার এইখানে ইউ অবভিয়াসলি 0 প্লাস 2gh, দ্যাট মিন্স হাফ এম 2gh, 2 ক্যান্সেল হয়ে যায়, mgh। এখন তোমার ভর কত ছিল? বস্তুর ভর দেয়া ছিল 500 গ্রাম, দ্যাট মিন্স 0.5 কেজি। 0.5 কেজি, এখানে লেখো 0.5 গুণন 9.8 গুণন এই যে ডিস্টেন্স
আছে, এই যে যে দূরত্বটা এখানে অতিক্রম করেছে বস্তুটা নিচের দিকে পড়ছে 40। যদি ক্যালকুলেশন করা হয় 0.5 গুণন 9.8 গুণন 40 196 জুল। তোমরা যে কাজটা করেছো, তোমরা অনেকজন এই 40 মিটার না ধরে 20 মিটার ধরেছো। এইখানে তোমরা 40 মিটার না নিয়ে 20 মিটার নিয়েছিলে, এটা নিয়েছিলে, এটা তোমাদের ভুল ছিল। তো এইখানে এই বি পয়েন্টে আমরা গতিশক্তি পেয়ে গেছি 196 জুল। এবার যদি আমরা বিভব শক্তি নির্ণয় করতে চাই, বিভব শক্তি তোমরা সবাই জানো, খুব ইজি। বিভব শক্তি ইপি ইকুয়াল টু mgh। বিভব শক্তি যখন নির্ণয় করবা তখন দেখতে হবে বস্তুটি ভূমি থেকে কত উঁচুতে আছে। অর্থাৎ এইখানে h এর যে মান সেটা 20 মিটার, m 0.5 কেজি, g 9.8, h 20। ওকে, এইখানে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এটা হবে 98 জুল। কোশ্চেন ছিল এই যে বিভব শক্তি, এটা গতিশক্তির কত গুণ, বিভব শক্তি গতিশক্তির কত গুণ। তুমি যদি সেটা দেখাতে চাও, ইপি বাই ইকে ইকুয়াল 98 বাই 196, that is 0.5. So EP equal to 0.5 EK। তোমার এটাই অ্যাকচুয়ালি অ্যান্সার, যে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক। আশা করি বুঝতে পেরেছো। একের গ শেষ। এবার যদি আমরা একের ঘ এর দিকে তাকাই, প্রশ্নে বলা হচ্ছে বস্তুদ্বয় কত সময় পর এবং কত উচ্চতায় মিলিত হবে। বস্তুদ্বয় কত সময় পর এবং কত উচ্চতায় মিলিত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, দেখা যাক। বস্তুটার কথা যদি চিন্তা করি, এই ভূমি থেকে ও ভূমি থেকে 60 মিটার উপরে আছে। ওকে, মনে করি ভূমি থেকে x মিটার উঁচুতে, এইখানে ভূমি থেকে x মিটার উঁচুতে এইখানে মানে বি বিন্দুতে মিলিত হবে t সময় পর। ভূমি থেকে x মিটার উঁচুতে t সময় পর বস্তুদ্বয় মিলিত হবে। একটা বস্তু এই যে এখান থেকে ফেলে দেওয়া হচ্ছে, আর একটা বস্তুকে এখান থেকে নিক্ষেপ করা হচ্ছে। এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এটাকে উপর থেকে এই 60 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হচ্ছে, আরেকটা বস্তুকে এইখান থেকে উপরে দিকে নিক্ষেপ করা হচ্ছে। মনে করি এই যে এইখানে এসে এই জায়গাটাতে এসে এই দুই বস্তু মিলিত হবে। ঠিক আছে, এটা ভূমি থেকে x মিটার উঁচুতে। যদি আমরা এই ডিস্টেন্সটুকু, এইটুকু যদি আমরা x মিটার চিন্তা করি, তাহলে এইটুকু অবশ্যই 60 মাইনাস x মিটার, এবং বলেছি t সেকেন্ড পর কতটুকু সময় লেগেছে, t সেকেন্ড। আচ্ছা, আমরা এখন বের করব এই x এর মান আর t এর মান। তোমার প্রশ্নে বলা হয়েছে এই বস্তুটা যে উপরে ছিল এটা এখানে তো স্থির ছিল, হ্যাঁ স্থির অবস্থা থেকে ওকে ছেড়ে দেওয়া হয়েছে,
এখানে ওর আদি বেগটা 0 মিটার/সেকেন্ড। হ্যাঁ, আর যেটা নিচে ছিল একে এখান থেকে 30 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। হ্যাঁ, যদি তাই হয়, দেখো টি সেকেন্ড পর, এই যে টি সেকেন্ড পর এই বস্তুটা কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে বলো তো? প্রথম বস্তুর জন্য প্রথম বস্তুটি যদি টি সেকেন্ড চলে, তাহলে ওর যে অতিক্রান্ত পথ সেটা অবশ্যই 60 - x, এটা অবশ্যই 60 - x, 60 - x ইকুয়াল টু ut প্লাস হাফ জিটি স্কোয়ার। ওকে, দেখো ইউ কিন্তু 0 ছিল, তো এটা 0, তাই না? তাহলে এখানে হাফ জি এর মান 9.8, টি ওর মতো থাকুক, তাহলে কত আসছে? 4.9 টি স্কোয়ার, তাই না? এটা কি 60 - x ইকুয়াল 4.9 টি স্কোয়ার। আমরা যদি এটাকে 1 নাম্বার সমীকরণ হিসেবে ডিনোট করি, ঠিক আছে, এই বস্তুর জন্য। এবার যদি দ্বিতীয় বস্তুর কথা চিন্তা করি, দ্বিতীয় বস্তুটির জন্য, দ্বিতীয় বস্তুটাকে 30 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। ও যদি টি সেকেন্ড সময় চলে, এক্স মিটার দূরত্ব উপরের দিকে অতিক্রম করবে, এক্স মিটার উঁচুতে উঠবে, তাহলে ওর জন্য যা হয় এক্স ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এক্স থাকলো, ওর ইউ এর মান 30, টি এর মান তো জানি না, টি হাফ জি টি স্কোয়ার। শোনা, তুমি তো জানোই জি এর মান 9.8 টি স্কোয়ার। ওকে, বা এক্স ইকুয়াল 30t মাইনাস 4.9 টি স্কোয়ার। ঠিক ছিল? দেখো এই যে এইখানে তুমি পেয়েছিলে না 60 - x ইকুয়াল 4.9 টি স্কোয়ার, তুমি এইখান থেকে x ইকুয়াল এটা তো পাও 60 - 4.9 টি স্কোয়ার পাওয়া যায় না? এক্সট্রা ওই পাশে, 4.9 টি স্কোয়ার এর পাশে, তাহলে তো এটা আসে, তাই না? এটা পাওয়া যায় না? এখন দেখো এখানে x ইকুয়াল 60 - 4.9 টি স্কোয়ার, এখানে x ইকুয়াল 30t মাইনাস 4.9 টি স্কোয়ার। এটাকে যদি তুমি 2 নম্বর সমীকরণ চিন্তা করো, 1 আর 2 কিন্তু সমান, 1 আর 2 এই দুই সমীকরণ কিন্তু একই, কারণ এরও বাম পাশে x আছে, এরও বাম পাশে x আছে। তাহলে সমীকরণ 1 ও 2 হতে পাই তোমার 30t মাইনাস 4.9 টি স্কোয়ার ইকুয়াল 60 মাইনাস 4.9 টি স্কোয়ার। এইবার দেখো তো এইটা এইটা ম্যানেজ করা যায়। সো 30t ইকুয়াল টু 60 না, তাহলে t ইকুয়াল 60/30, অ্যান্সার 2 সেকেন্ড। টি এর মান বের হয়েছে 2 সেকেন্ড। সো বলা যায় যে 2 সেকেন্ড পর, এই যে এখান থেকে একটা বস্তুকে উপরে নিক্ষেপ করা হয়েছে না, এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে, এই বস্তুদ্বয় 2 সেকেন্ড পর এখানে মিলিত হবে। এটা গেল প্রশ্নের একটা অংশ। প্রশ্নের আরো একটা অংশ আছে, সেখানে বলা হয়েছে
যে কত মিটার উঁচুতে মিলিত হবে। আমরা তো সময় দেখাইলাম 2 সেকেন্ড পর মিলিত হবে, কত মিটার উঁচুতে মিলিত হবে সেটা এবার দেখাই। দেখো আমরা তো বলেই নিয়েছিলাম যে এক্স মিটার উঁচুতে মিলিত হবে। এক্স এর মানটা কিভাবে বের করবা? তুমি জানো এক্স ইকুয়াল 60 মাইনাস 4.9 টি স্কোয়ার। এখানে জাস্ট টি এর মানটা বসাও। সো টি এর মান 1 নং সমীকরণে বসাইয়া এক্স ইকুয়াল 60 মাইনাস 4.9 ইন্টু 2 স্কোয়ার, 60 মাইনাস 4.9 ইন্টু 4, (40.4 মিটার। ভূমি থেকে 40.4 মিটার উঁচুতে বস্তুদ্বয় মিলিত হবে। এই কথাটা তোমার লিখতেই হবে। তুমি যদি লিখে রাখো 40.4 মিটার অতিক্রম করার পর বস্তুটি মিলিত হবে, অ্যান্সারটা হবে না। তুমি এই পর্যন্ত করে অ্যান্সারটা বের করেছো, বাট হবে না। তোমার এটা বলে দিতে হবে যে এই 40.4 মিটার উপর থেকে না, কোথা থেকে? নিচে থেকে, ভূমি থেকে 2 সেকেন্ড পর বস্তুদ্বয় 2 সেকেন্ড পর ভূমি থেকে 40.4 মিটার উঁচুতে মিলিত হবে। তো আশা করছি তোমরা 1 নং প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে, দ্বিতীয় প্রশ্নের কতে বলা হলো কোথায় নিউক্লিয় শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়? খুবই ইজি, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। নিউক্লিয় শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়। তোমাদের এমসিকিউতে এই কোশ্চেনটা ছিল। উদ্দীপকে বলা হচ্ছে 30 মিটার উচ্চতা বিশিষ্ট একটি বিল্ডিং এর ছাদে রাখা ট্যাঙ্ককে পানিতে পরিপূর্ণ করতে 29.4 ইন্টু 10⁴ জুল শক্তির প্রয়োজন। ট্যাঙ্কটি পূর্ণ করতে 60% ও 70% যান্ত্রিক কর্মদক্ষতা সম্পন্ন এ ও বি দুটি তড়িৎ মোটর ব্যবহার করা হয় এবং এ ও বি মোটর দুটিকে 42000 জুল তড়িৎ শক্তির সাহায্যে চালানো হয়। আচ্ছা, খতে বলা হয়েছিল কর্মদক্ষতা কি কখনো 100% বা এর চেয়ে বেশি হতে পারে? ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমরা অনেকেই ভুল করেছ। 2 এর খ, আমরা জানি কর্মদক্ষতা ইটা ইকুয়াল তোমার কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি ইন্টু 100%, তাই তো? তোমরা যদি বাংলা কথা না লিখে একটু ম্যাথমেটিক্যালি দেখাই, তাই বিষয়টা আরো সুন্দর হতো না? এইখানে যদি এখানে লিখবা যদি কর্মদক্ষতা %, হয় তবে এটা ইকুয়াল অবভিয়াসলি 100, তাই না? এটা ক্যান্সেল হয়ে যায়। সো পি প্রাইম ইকুয়াল পি হতে হবে। তার মানে হচ্ছে একটা ইঞ্জিন এই যদি তোমার একটা ইঞ্জিন হয়, তোমার প্রদত্ত শক্তি যদি পি জুল হয়, যদি তোমার প্রদত্ত শক্তি যদি পি হয়,
ও কাজ করবে বা কার্যকর শক্তি তুমি পাবা পি প্রাইম, কার্যকর শক্তি পাবা পি প্রাইম, আর কিছু একটা অংশ এইদিকে ডেল পি পরিমাণ তোমার এখানে অপচয় হয়ে যাবে। এই ডেল পি কি? এটা হচ্ছে তোমার পি মাইনাস পি প্রাইম। দেখো, তুমি যদি এই কন্ডিশনটা ফিল আপ করতে চাও যে যা শক্তি দিবা তাই কাজে পরিণত হবে, অথবা যেই ক্ষমতা প্রয়োগ করবা তার সম্পূর্ণটাই কার্যকরী হবে, তাহলে ইঞ্জিনের যে ফর্মুলা, ইঞ্জিনের যে কনসেপ্ট, এইটা কখনো হবে না। ইঞ্জিনের যে কনসেপ্ট এটা কখনো মানে ঠিক থাকবে না। ইঞ্জিনের কনসেপ্টই হচ্ছে ওখানে তুমি যতটুকু শক্তি দিবা এইদিকে কিছুটা অপচয় হবে। এটা অপচয় হতে পারে তোমার মেশিনের তাপ বৃদ্ধির মাধ্যমে, ধরো যে তোমার ইঞ্জিনটা গরম হবে কিংবা সাউন্ড করবে, এভাবে একটা অংশ অপচয় হবেই, আর একটা অংশ তোমার কার্যকর হবে। এটা হচ্ছে তোমার ইঞ্জিনের কনসেপ্ট। এটা কখনোই তোমার এই শর্তকে সমর্থন করে না, যার কারণে বলা হয় যে তোমার ইঞ্জিনের কর্মদক্ষতা কখনো 100% হওয়া সম্ভব নয়। যদি 100% হওয়া সম্ভব না হয়, 100%-এর বেশি হওয়া তো অনেক দূরের কথা। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঘ নং প্রশ্নে বলা হচ্ছে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত পরিমাণ পানির প্রয়োজন। বলা হয়েছে 30 মিটার উচ্চতা বিশিষ্ট বিল্ডিং এর ছাদে রাখা ট্যাঙ্ক বিল্ডিং এর ছাদ, এর উপরে রাখা আছে ট্যাঙ্ক। ঠিক আছে, এই উচ্চতা 30 মিটার, এই তোমার ট্যাঙ্ক। এইখানে পানি তুলতে এই ট্যাঙ্কটাকে সম্পূর্ণ পরিপূর্ণ করতে 29.4 ইন্টু 10⁴ জুল শক্তির প্রয়োজন হয়। এইটা নাকি শক্তির প্রয়োজন হয়। আচ্ছা, আমরা তো জানি কৃত কাজ ইকুয়াল ব্যয়িত শক্তি, সো এটাই তোমার কাজের পরিমাণ, তাই না? আচ্ছা, কাজ ইকুয়াল তুমি কি জানো? mgh, তাই না? এখান থেকে তুমি যদি এখান থেকে যদি তুমি m এর মানটা বের করতে চাও, m ইকুয়াল টু 29.4 ইন্টু 10⁴ বাই gh, এই তো হয়ে যাবে 29.4 ইন্টু 10⁴ g এর মান 9.8 ইন্টু h এর মান 30। যদি ক্যালকুলেশন করা হয় দেখা যায় 1000 কেজি জল লাগবে। ওকে, আশা করছি একের গ, এটা 2 এর গ ছিল, তোমরা বুঝতে পেরেছ। দুইয়ের ঘতে বলা হচ্ছে উদ্দীপকে কোন মোটরটি ট্যাঙ্কিতে পানি তুলতে পারবে গাণিতিক বিশ্লেষণ করো। 1 সেকেন্ড। দুইটি মোটর ব্যবহার করা হয়েছে। এখন একটার কর্মদক্ষতা, ধরো একটি মোটরের কর্মদক্ষতা η1 ইকুয়াল, প্রথমটা 60%, ঠিক আছে, দ্বিতীয়টা 70%। কোন মোটরটা পানি এই ছাদের উপরে তুলতে পারবে? আচ্ছা দেখো, এই ইটা ইকুয়াল তোমরা তো জানো কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি।
মনে করো তোমার কার্যকর শক্তি ই প্রাইম, মোট প্রদত্ত শক্তি ই ইন্টু 100% ইকুয়াল 60% দেওয়া আছে। আবার এইখানে এর জন্য ই প্রাইম বাই ই ইন্টু 100% ইকুয়াল টু 70% দেওয়া আছে। তোমার কাছে অ্যাকচুয়াল যে কোশ্চেনটা ছিল তা হলো, এই যে এইখানে ট্যাঙ্ক আছে, এখানে দুইটা মোটর আছে, এইটার কর্মদক্ষতা দেয়া আছে 60%, এটার কর্মদক্ষতা 70% দেয়া আছে। কোন মোটরটা এইখানে পানি তুলতে পারবে? আচ্ছা, তাহলে আর আমরা এই ডিসটেন্সটুকু কিন্তু অবশ্যই জানি 30 মিটার। ওকে, দেখো ই এটা কি? এটা হচ্ছে তোমার প্রদত্ত শক্তি। এটা কি? এটা হচ্ছে প্রদত্ত শক্তি। আর এই প্রদত্ত শক্তির মান আমার কাছে দেয়া আছে, মোটর দুটিকে 42000 জুল দেয়া হয়েছে। এই ই এর মানটা তোমার কাছে দেয়া আছে। ই প্রাইম ইকুয়াল 60/100 ইন্টু ই। এইখানে ই প্রাইম ইকুয়াল 70/100 ইন্টু ই। ওকে, দেখো তো এই ই প্রাইম বা কার্যকর শক্তি তোমরা তো জানো mg এইচ না? এখানে 0.6 ইন্টু ই এর যে মান 42। ওকে, এইখানে mgh ইকুয়াল 0.7 ইন্টু 42, তাই না? দেখো এইখানে h ইকুয়াল 0.6 ইন্টু 42 বাই mg, h ইকুয়াল বাই mg। তুমি যদি এইবার মানগুলো বসাও, যদি এটা ক্যালকুলেশন করা হয় 0.6 ইন্টু 42 25200। এম এর মান আমরা তো এম এর মান গতে পেয়েছি, পানি 1000 কেজি লাগবে। জি এর মান 9.8। এইচ ইকুয়াল এখানে 294। টু ফাইভ টু বাই 25.71 মিটার। এই মোটরটা প্রথম যে মোটর সেটা 25.71 মিটার উঁচুতে পানি তুলতে পারবে, তার সক্ষমতা এইটুকু। কিন্তু ট্যাঙ্ক রেখে দিয়েছো 30 মিটার উপরে, তাহলে প্রথম মোটর দিয়ে এইখানে পানি তোলা সম্ভব নয়। দ্বিতীয় মোটর, এটা 30 মিটার আসছে, আর আমরা তো জানি ট্যাঙ্ক 30 মিটার উপরে আছে, দ্বিতীয় মোটর 30 মিটার উঁচুতেই পানি তুলছে। সো দ্বিতীয় মোটর পারবে, প্রথম মোটর পারবে না। তোমরা অনেকেই যে কাজটা করেছো, তোমরা এই উচ্চতা এটা বের করে দেখাওনি।
তোমাদেরকে এই জায়গাতে এই কারণেই মার্ক একটু কম করে দেওয়া হয়েছে, কারণ তোমরা আংশিক সলভ করেছো, আংশিক মার্ক দেওয়া হয়েছে। ঠিক আছে, আশা করি এর পরবর্তীতে আর এই ধরনের ভুলগুলো করবে না। ওকে, 3 নম্বর প্রশ্নের দিকে খেয়াল করি। 3 নম্বর প্রশ্নে যদি চিত্রের দিকে খেয়াল করো, দেখো চিত্রে বলা হচ্ছে, চিত্র একটা দেওয়া আছে, এখানে দেখানো হচ্ছে একটি কূপে পানি রয়েছে। এই পানির উপরিতল থেকে এই কুয়ার মুখ এর ডিস্টেন্সটা 30 মিটার। প্রথম প্রশ্ন, শ্রাব্যতার সীমা কাকে বলে? তোমরা কয়েকজন এটা ভুল করেছো। শ্রাব্যতার সীমা আর মানুষের শ্রাব্যতার সীমা এর মধ্যে পার্থক্য আছে। এখানে বলা হয়েছে শ্রাব্যতার সীমা কাকে বলে, তোমাকে এখানে বলতে হবে শব্দের কম্পাঙ্কের যে রেঞ্জের মধ্যে এটা শ্রবণক্ষম, এটাকে শ্রাব্যতার সীমা বলে। আর উদাহরণ হিসেবে সেট করতে পারো মানুষের শ্রাব্যতার সীমা বা মানুষের শ্রবণ শক্তির সীমা হচ্ছে 20 হার্জ এর বেশি এবং 20,000 হার্জের থেকে কম। আচ্ছা, খতে বলা হচ্ছে শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ কেন ব্যাখ্যা করো। অনুদৈর্ঘ্য তরঙ্গ কেন? আচ্ছা, অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে সেই তরঙ্গ যে তরঙ্গের প্রবাহের দিক, ঠিক আছে, যে তরঙ্গ প্রবাহের দিক এবং কম্পনের দিক সমান্তরাল, একই দিকে। ঠিক আছে, এইটাকে তোমাদের বইতে এরকম করে দেওয়া হয়েছে। শব্দ তরঙ্গ অনেকটা এই যে এরকম, এটা হচ্ছে একটা সংকোচন, এটা হচ্ছে প্রসারণ। এটা সংকোচন, আবার এদিকে প্রসারণ হবে। এটা হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ, বাঁশির তরঙ্গ, ঢোলের তরঙ্গ, সাইরেন, এগুলো হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। আর যদি বলো অনুপ্রস্থ তরঙ্গ কি, অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে এই তরঙ্গগুলো, যে তরঙ্গগুলো এভাবে ঢেউয়ের মতো চলে। ঠিক আছে, এইখানে তোমার শক্তির যে প্রবাহের দিক সেটা এই দিকে, আর কম্পনের যে দিক সেটা এইদিকে। তোমার প্রবাহের দিক এইদিকে, কম্পনের দিকে এইদিকে, মাঝখানে 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, তাহলে প্রবাহের দিক এবং কম্পনের দিক যদি পরস্পর লম্ব হয় সেটা অনুপ্রস্থ তরঙ্গ। আর যদি তরঙ্গের প্রবাহের দিক এবং কম্পনের দিক সমান্তরাল হয়ে থাকে, দেখো তোমার কম্পনের দিকটাও এরকমই, প্রবাহের দিকটাও এদিকেই, এগুলো সমান্তরাল, কম্পনের দিক এবং প্রবাহের দিক সমান্তরাল, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ হচ্ছে বাঁশির সুর, সাইরেন, ঢোলের আওয়াজ। আর তোমার অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ হচ্ছে পানির ঢেউ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। হচ্ছে 3-এর খ। সরি, আজকে আমার ফিভারের কারণে সাউন্ড বা গলাটা একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে। এখানে উদ্দীপকে যে ফিগারটা দেয়া আছে, এখানে পানি আছে, এটা হচ্ছে কুয়ার, এই যে কুয়ার মুখ থেকে পানির পৃষ্ঠ এইটুকু 30 মিটার বলে দেওয়া হয়েছে। পানির গভীরতা এইটুকু 15 মিটার বলে দেওয়া হয়েছে। তাহলে বলো তো এই পুরো ডিস্টেন্সটা 45 মিটার না? পুরো যে এই সম্পূর্ণ যে গভীরতা, কুয়ার অ্যাকচুয়াল গভীরতা 45 মিটার না? এইবার প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে বলা হচ্ছে, ওই দিন শব্দের বেগ v = 344 মিটার পার সেকেন্ড ছিল। তোমার কাছে কোশ্চেন, প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে? 1-এর গ। আমরা যখন প্রতিধ্বনি শোনার জন্য হিসাব করে থাকি তখন লিখি 2d = vt। এই হচ্ছে তোমার সূত্র।
প্রতিধ্বনি শুনতে সময় যদি টি হয়ে থাকে, টি ইকুয়াল 2d/v, ওকে। 2 প্রতিধ্বনি শোনার জন্য ডি কিন্তু 30, ডি কত? ডি 30, ভি 344। যদি ক্যালকুলেটর 60/3 0.17 0.1 সেকেন্ড সময় লাগবে, এর মধ্যে তোমরা প্রতিধ্বনি শুনতে পাবা। গ শেষ হয়ে গেল। ঘতে বলা হচ্ছে সবচেয়ে কম সময়ে প্রতিধ্বনি শুনতে হলে, সবচেয়ে কম সময়ে প্রতিধ্বনি শুনতে হলে পানির উচ্চতা এর মান কিরূপ হওয়া উচিত বলে তুমি মনে করো, ব্যাখ্যা করো। যদি ন্যূনতম সময়ে প্রতিধ্বনি শুনতে চাও তাহলে সময়টা হতে হবে শব্দানুভূতির স্থায়িত্বকাল যত তত, ঠিক আছে। ন্যূনতম সময়ে প্রতিধ্বনি শোনা যাবে যদি সময়ের মান, ঠিক আছে, শব্দানুভূতির স্থায়িত্বকাল তথা টি ইকুয়াল 0.1 সেকেন্ড হয়। আমরা কিন্তু 3-এর ঘ সলিউশন করছি। শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। এইটা ধরে বলছে তোমার এই যে পানির উচ্চতা, এইখানে উচ্চতা বলতে তুমি এটা না এটা না, উচ্চতা বলতে অ্যাকচুয়ালি পানির যে গভীরতা, এইটার কি রকম পরিবর্তন করতে হবে সেটা দেখাইতে হবে। সেটা দেখাইতে হবে, হ্যাঁ। তো দেখো টু ডি, ডি প্রাইম দিই আমরা, 2h দিই, ইকুয়াল ভিটি। আমরা কিন্তু এই এইচটাই যে এতটুকু নিয়ে কাজ করছি, এখানে কিন্তু গভীরতা বসাচ্ছি না, কারণ প্রতিধ্বনি শোনার জন্য শব্দ এখান থেকে আসবে, এখান থেকে আবার এইদিকে ব্যাক করবে। আমরা কিন্তু এইটুকু নেব না, আমরা এই হিসাবের সময়, প্রতিধ্বনি হিসাবের সময় এই ডিস্টেন্সটা নেব। আমরা প্রতিধ্বনি শোনার যে হিসাবগুলো করব তখন এই ডিস্টেন্সটা নেব, নট এইটা, ঠিক আছে। তাহলে এইবার এটা যেহেতু পরিবর্তিত উচ্চতা, h প্রাইম ইকুয়াল vt/2, ভি এর মান তো তুমি জানোই 344 ইন্টু টি এর মান 0.12, (17.2 মিটার। এখানে একটা চেঞ্জ আনতে হবে, তা হলো তোমার এই যে এইটুকু 30 মিটার না, এইটুকু 30 মিটার ছিল না, এইটা 30 মিটার রাখা যাবে না, এটাকে 17.2 মিটার করে দিতে হবে। সো এটাকে চেঞ্জ করতে হবে, 30 মিটার রাখা যাবে না, 17.2 মিটার। এইটুকু যদি 17.2 মিটার হয় তাহলে এইটুকু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এর মান কত আসবে? এর মান অবশ্যই 15 নয়, পরিবর্তন হয়ে যাবে। কতটুকু পরিবর্তন হবে? পুরোটা হচ্ছে 45। তাহলে এইটুকু 45 মাইনাস 17.2 আসছে 27.8 মিটার। সো পানির উচ্চতা বা পানির গভীরতা হওয়া উচিত ছিল 27.8 মিটার। খুবই ইজি, দেখো এতটুকু জায়গার মধ্যে বা খুবই অল্প জায়গার মধ্যে অল্প সময়ের ভিতরেই এই অঙ্কটা তোমরা করে ফেলতে পারো, কিন্তু তোমরা অনেকজন এটাকে পেঁচিয়ে ফেলেছো, ঠিক আছে। ইনশাল্লাহ পরবর্তীতে তোমরা এই ধরনের সমস্যাগুলো খুব সহজেই সমাধান করবা। তো 3 শেষ হয়ে গেল।
4 নম্বর প্রশ্নে প্রথম প্রশ্ন ছিল প্রতিধ্বনি কাকে বলে। প্রতিধ্বনি তুমি খুব সহজভাবে বলতে পারো, যদি শব্দ কোনো একটি প্রতিফলকে বাধা পেয়ে তার পুনরাবৃত্তি করে বা ফিরে আসে, এটা হচ্ছে তার প্রতিধ্বনি। বা কোনো একটি শব্দ যদি মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দে পুনরাবৃত্তি করে থাকে, তাহলে সেটাই হচ্ছে তোমার প্রতিধ্বনি। তোমরা এই সংজ্ঞাটাকে অনেকজন খুব সুন্দরভাবে লিখেছ, তোমাদের জন্য বেস্ট অফ লাক। পানির তরঙ্গ ও বায়ুর তরঙ্গের মধ্যে 4টি পার্থক্য লিখতে বলা হয়েছে। দেখো, পানির তরঙ্গ ও বায়ুর তরঙ্গ 4, প্রশ্ন 4 এর খ। পানির তরঙ্গ, প্রথম কথা হচ্ছে পানির তরঙ্গ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। পানির তরঙ্গ কি? পানির তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ, এরকম। পানির তরঙ্গ এরকম অনুপ্রস্থ তরঙ্গ। কিন্তু বায়ুর তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। বায়ুর তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ। এরকম। এটা হচ্ছে তোমার বায়ুর জন্য, এটা হচ্ছে তোমার পানির জন্য। পানির তরঙ্গ, বায়ুর তরঙ্গ। তাহলে প্রথম পার্থক্য তুমি দিতে পারো, পানির তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ, পানির তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ, বায়ুর তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ। এরপর যা বলতে পারো তা হচ্ছে পানিতে তরঙ্গের বেগ বেশি হবে, বায়ুতে তরঙ্গের বেগ কম হবে। পানিতে তরঙ্গের বেগ বেশি হবে, বায়ুতে তরঙ্গের বেগ কম হবে। এরপর দেখো, তৃতীয় যে তুমি পার্থক্যটা দিবা, পানির তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের প্রবাহের দিক এইটা। পানির তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ প্রবাহের দিক এবং কম্পনের দিক এইটা। পানির প্রবাহের দিক এবং কম্পনের দিক পরস্পর লম্ব, বাট বায়ুর প্রবাহের দিক এদিকে, এর যে কম্পনের দিক সেটা এইদিকে। বায়ুর প্রবাহের দিক এবং কম্পনের দিক সমান্তরাল। ঠিক আছে, 3টা পার্থক্য হয়ে গেল। চতুর্থ এবং ফাইনাল যে পার্থক্যটা তুমি এখানে বলতে পারো তা হচ্ছে পানির তরঙ্গের তরঙ্গপাদ এবং তরঙ্গ শীর্ষ থাকে। পানির তরঙ্গে তরঙ্গপাদ এবং তরঙ্গ শীর্ষ থাকে, বাট বায়ুর তরঙ্গে তরঙ্গপাদ এবং তরঙ্গ শীর্ষ থাকে না। এছাড়াও তোমরা আরো বেশ কিছু পার্থক্য যদি তোমরা খুঁজে পাও সেগুলো লিখতে পারো। তবে এই 4টা একদম বেসিক পার্থক্য। পানির তরঙ্গ এবং বায়ুর তরঙ্গ, এই কোশ্চেনের মানে হচ্ছে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। ওইটাকে জাস্ট একটু অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো, এটা না বলে একটু ঘুরিয়ে বলা হয়েছে পানি এবং বায়ুর তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। খুব ইজি ছিল, আশা করি তোমরা এরপর এই জিনিসগুলো ভুল করবে না। গতে বলা হচ্ছে বি প্রান্তে সৃষ্ট। এখানে একটা পাইপ দেয়া ছিল, আমরা আগে তোমাকে উদ্দীপকের ফিগারটা দেখাই। এরকম একটা ফিগার দেয়া আছে, এটা একটা পাইপ, এই পাইপের ভিতরে পানি পূর্ণ, এটা একটা পানিপূর্ণ পাইপ। ওকে, এই পানিপূর্ণ পাইপের এটা লোহার পাইপ, ভেতরে এগুলো পানি। এর যে দৈর্ঘ্য 12 মিটার, এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত। উদ্দীপকে বলা হয় পানিতে শব্দের বেগ ভি, ওয়াটার 1450 মিটার পার সেকেন্ড, এবং লোহাতে পানির বেগ
এবং লোহাতে বেগ পানির 3.6 গুণ। লোহাতে বেগ এটা হচ্ছে তোমার পানির বেগ, পানিতে শব্দের বেগ। লোহাতে বেগ তুমি ভি আয়রন লিখলাম। এটা কি পানির যে বেগ আছে এর 3.6 গুণ। যদি তাই হয় 1450 গুণন 3.6, পাঁচ 5220 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে তোমার পানিতে শব্দের বেগ, লোহাতে শব্দের বেগ। মোটামুটি উদ্দীপক বোঝা শেষ হয়ে গেল। বলছে এ বি পাইপের এ প্রান্তে একটি শব্দ সৃষ্টি করলে, কেউ একজন এখানে একটা শব্দ সৃষ্টি করলো। এই শব্দ একটা শব্দ এখানে তৈরি করলো, কিন্তু এখানে পাইলো দুইটা। এখানে একটা শব্দ সৃষ্টি করলো বাট এখানে দুইটা শব্দ পাইলো। বি প্রান্তে সৃষ্ট শব্দটির সময়ের ব্যবধান কত? বি প্রান্তে সৃষ্ট শব্দটির নয়, প্রশ্নে একটু প্রিন্টিং মিস্টেক ছিল। বি প্রান্তে সৃষ্ট শব্দ দুইটির মধ্যে সময়ের যে ব্যবধান সেইটা। দেখো একটা শব্দ করেছে, এখানে দুইটা শব্দ কেন হইলো বলো তো? এখানে তো মাধ্যম দুইটা। এই যে এইটা হচ্ছে তোমার লোহা, সাউন্ডটা যখন এখানে করা হয়েছে এই লোহা দিয়ে, লোহার প্রাচীর ধরে এইদিকে একটা তরঙ্গ চলে গেছে, আবার যে পানির মধ্য দিয়ে আরেকটা তরঙ্গ চলে গেছে। আমি তোমাকে বলেছি লোহাতে শব্দের বেগ দেখো অনেক বেশি, পানিতে অনেক কম। তাই লোহাতে লোহার মধ্য দিয়ে যে শব্দ চলে গেছে সেটা আগে শোনা গেছে, এবং পানির মধ্য দিয়ে যে তরঙ্গ চলে গেছে এটা একটু পরে গেছে। এই জন্য ওইখানে শব্দ কিন্তু একটাই, বাট এর তরঙ্গ দুইটা মাধ্যম থাকার কারণে দুইটি আলাদা আলাদা তরঙ্গ সৃষ্টি হয়েছে। একবার একটা শব্দ শুনে পরে আবার সেই শব্দটা শোনা গেছে, মধ্যে একটা সময়ের ডিস্টেন্স আছে। এই ডিস্টেন্সটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা দেখো আমরা কিভাবে বের করতে পারি? ফার্স্টে এইটা বুঝি যে এই লোহার মধ্য দিয়ে শব্দ তরঙ্গ কতটুকু সময় গেছে। যদি সেইটা t1 হয়ে থাকে তাহলে আমরা জানি 2d ইকুয়াল টু ভি টি। আচ্ছা এটা লোহাতে, ওকে, বা টি, এটাকে t1 লিখি। t1 ইকুয়াল 2d বাই ভি, বা 2 ইন্টু ডি এর মান 12 মিটার, আর ভি এর মান আমরা কিন্তু লোহার হিসাব করছি 5220। 4.59 into 10 inverse 3 সেকেন্ড। আবার একটা জায়গায় মিস্টেক হয়ে গেছে। আমাদের উদ্দীপকে বলা হয়েছিল এটা 1.2 কিলোমিটার, এটা 1.2 কিলোমিটার দেওয়া ছিল। আমি আসলে মিস্টেকেনলি বলে ফেলেছি 1.2 মিটার। আসলে যদি এটা 1.2 কিলোমিটার হয় তাহলে এটা মূলত 1200 মিটার, ঠিক আছে? তাহলে এইখানে আমরা 1200 লিখলাম, 2400 বাই, এটা আসছে 0.459, 0.459 সেকেন্ড। তোমার এই লোহার মধ্য দিয়ে যেই তরঙ্গটা যাবে সেটা ওই পাশে 0.459 সেকেন্ড পর পৌঁছে যাবে। এটা হচ্ছে তোমার প্রথম শব্দ, ঠিক আছে? এটাই প্রথম শব্দ। তাহলে দ্বিতীয় শব্দের জন্য পানিতে 2d ইকুয়াল টু ভি, এটাকে t2 ধরি, হ্যাঁ,
বা T2 ইকুয়াল টু 2D/V। এটা কিন্তু V আয়রন, এটা V ওয়াটার, 2 ইন্টু, ঠিক আছে। আর এটা আসছে 1.65 সেকেন্ড। প্রথমটা 0.459 সেকেন্ড, দ্বিতীয়টা 1.65 সেকেন্ড পর পাওয়া যাবে। তাহলে সময়ের যে ব্যবধান এটা কত বলো তো? সময়ের যে ব্যবধান T2 মাইনাস T1, 1.65 মাইনাস 0.459 এত সেকেন্ড। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর ঘ নং প্রশ্নে বলা হচ্ছে যদি পাইপের দৈর্ঘ্য 60% হ্রাস করা হয়, যদি পাইপের দৈর্ঘ্য 60% হ্রাস করা হয় এবং এতে পানির পরিবর্তে 25°C তাপমাত্রার বায়ু রাখা হয়, তাহলে বি প্রান্তে দুটি শব্দ শোনা যাবে কি না, এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করবা। আচ্ছা, তাহলে দেখা যাক কি হয়। এখানে আর পানি নেই, এখানে আর পানি নেই, এখানে কি করা হয়েছে? এখানে বায়ু রাখা হয়েছে, মানে ফাঁকা। তোমার কাছে কোয়েশ্চেন, এবার কি তুমি, এইবারেও কি তুমি দুটি আওয়াজ শুনতে পাবা? আচ্ছা, যদি বায়ু থাকে, এখানে বায়ু আছে, এই বায়ু 25°C উত্তেজিত বলা হয়েছে। আমরা জানি 25°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ, যদি বের করতে দেখো, আমরা জানি 0°C তাপমাত্রা বা 273 কেলভিন তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা 25°C মানে 273 প্লাস 25 কেলভিন, দ্যাট মিনস 298 কেলভিন তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগটা নির্ণয় করতে চাই। যদি তা করতে চাই তাহলে মনে করো বায়ুতে শব্দের বেগটা 25°C, যদি ভি প্রাইম আমরা জানি V2/V1 ইকুয়াল টু √T2/T1 বা V2 ইকুয়াল √T2/T1 ইন্টু V1। ওকে, এখানে যদি আমরা এবার মানগুলো বসাই, T2 298/273 গুণন V1 332, কত আসে? দুইশত 98/273 গুণন 332, 346.86 মিটার পার সেকেন্ড। 25°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ এইটা, ঠিক আছে। এবার দেখি, যদি আমরা তো গতে পেয়েছি, গহতে পেয়েছি এই লোহার ভিতর দিয়ে হ্যাঁ, আরেকটা কথা বলা হয়েছে, তোমার এই লোহার পাইপের যে দৈর্ঘ্য, তোমার এই পাইপের যে দৈর্ঘ্য এটাকে কিন্তু 60% হ্রাস করা হয়েছে। পাইপের দৈর্ঘ্য কি করা হয়েছে বলো তো? 60% হ্রাস করা হয়েছে। তার মানে এইবার কিন্তু আর এই দৈর্ঘ্য 1200 মিটার নেই বা 1.2 কিলোমিটার নেই, পাইপের পরিবর্তিত দৈর্ঘ্য।
পাইপের পরিবর্তিত দৈর্ঘ্য এল প্রাইম ইকুয়াল টু এল মাইনাস এল এর 60%। ওকে, তো এটা থাকলো এখানে এল 60%, দ্যাট মিনস 0.6 এল, তার মানে 0.4 এল, 0.4 ইন্টু 1200। চারশো আশি মিটার। তোমার পাইপের দৈর্ঘ্য কিন্তু এবার ছোট করা হয়েছে, পাইপের দৈর্ঘ্য কমিয়ে 480 করা হয়েছে, যে এতটুকু, আর 1200 নেই। এবার 480 মিটার। কথা হচ্ছে এবারেও কি তুমি দুটি শব্দ শুনতে পাবা? দেখি। লোহার জন্য টু ডি ইকুয়াল VT1 বা T1 ইকুয়াল 2D বাই V 2 ইন্টু 1 পয়েন্ট, সরি 2D ইন্টু, আচ্ছা ডি এর মান হচ্ছে এখানে 480, ভি এর মান 5220। ফোর এইট জিরো বাই 0.18 সেকেন্ড। এটা হচ্ছে তোমার লোহার মধ্য দিয়ে তরঙ্গ প্রবাহিত হবে এবং এত সেকেন্ড পর ওই পাশে একটা শব্দ পাবা। এবার যদি পানির কথা চিন্তা করি, এটা মুছে দিলাম। পানির জন্য, সরি পানি নেই, বায়ু, সরি বায়ুর জন্য 2D ইকুয়াল টু VT2 বা T2 ইকুয়াল টু 2D বাই V 2 ইন্টু 480। ভি আমরা বের করেছি, ভি এর মান কত বের করেছিলাম ওইখানে, এক সেকেন্ড দেখে নিই। $346.86। শেষ না হবে 2.76 সেকেন্ড। তাহলে দেখো এটা লোহার মধ্য দিয়ে যে তরঙ্গ যাবে তার এটা এত সেকেন্ড পর 0.18 সেকেন্ড পর এখানে একটা প্রতিধ্বনি তৈরি করার কথা, এইটা এত সেকেন্ড পর এখানে আরেকটা শব্দ তৈরি করার কথা। এখন শোনো, তুমি দুটি প্রতিধ্বনি বা দুটি শব্দ তুমি প্রতিধ্বনি নয়, দুটি শব্দ এখানে শুনবা কি না এটা ডিপেন্ড করতেছে। এই যে এই শব্দটা আসলো প্রথম, এই শব্দটা আসার পর এই শব্দটা যদি 0.1 সেকেন্ডের ব্যবধানে আসে তাহলে শুনতে পাবা, কারণ শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। যদি দেখা যায় 0.1 সেকেন্ড মানে এই শব্দটা এখানে আসার পর
0.1 সেকেন্ডের কম সময়ের ভিতরে এটাও চলে আসছে, তাহলে শুনতে পাবা না, দুটি শব্দ শুনতে পাবা না, একটি শুনতে পাবা। ঠিক আছে, তাহলে এই দুইটার যদি বিয়োগ করে দেখো, এটা হচ্ছে তোমার T2 আর এই হচ্ছে তোমার T1, এই দুইটা বিয়োগ করে যদি দেখো 0.1 এর কম, দুটি শুনতে পাবে না, একটি। যদি দেখো যে 0.1 এর বেশি, তাহলে দুটি শব্দ শোনা যাবে। তাহলে আমরা ঘ শেষ করলাম, 4-এর ঘ শেষ করলাম। পরে দেখাই দিবা তুমি বিয়োগ। ওকে, .584 এটা কিন্তু 0.1 সেকেন্ডের থেকে বড়, সো দুইটি শব্দ শোনা যাবে। তো 4-এর ঘ শেষ করলাম, আশা করছি সবাই বুঝতে পেরেছো। 5 নম্বর প্রশ্নের কতে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে। একটু আগেই অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, প্লিজ দেখে নিও। বায়ুর অপেক্ষা পানিতে শব্দের বেগ বেশি কেন? তোমরা অনেকে ভুল করেছো। শব্দের বেগ ভি প্রপোর্শনাল √ρ, এটা কিন্তু রো, নট পি। এটা হচ্ছে তোমার মাধ্যমের ঘনত্ব, শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক। এখন এখান থেকে তুমি কি বুঝতে পারছো? যে মাধ্যম যত বেশি ঘন, সেই মাধ্যমে শব্দের বেগ তত বেশি। বায়ুর থেকে পানি মাধ্যমের ঘনত্ব অনেক বেশি, আর তাই বায়ু থেকে পানি মাধ্যমে শব্দের বেগটাও বেশি। ভেরি মাচ সিম্পল, বাট তোমরা খুবই জটিল করে ফেলেছো। এই জায়গাটা অনেকজনই ভুল করেছো, শুধুমাত্র 2-1 লাইন লিখলেই হয়ে যেত। এখানে একটা ফিগার, দুইটা ফিগার দেয়া আছে। এই একটা, এই একটা, ঠিক আছে। এই দুই ফিগারে এখানে বলা হচ্ছে ভি ইকুয়াল 350 মিটার পার সেকেন্ড, এখানে ভি ইকুয়াল 400 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে পি মাধ্যম, এটা কিউ মাধ্যম, ঠিক আছে। বলা হচ্ছে পি ও কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এই দুই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ডেল্টা ল্যামডা, ল্যামডা 0.4 মিটার। উদ্দীপক বলা শেষ হয়ে গেল। কোশ্চেন, কিউ মাধ্যমে শব্দের পর্যায়কাল কত? এই মাধ্যমে শব্দের পর্যায়কাল তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা, পর্যায়কাল, তুমি পর্যায়কাল কিভাবে বের করবে? দেখো তোমার কাছে ভি দেয়া আছে, এই দুইটা মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের যে পার্থক্য সেটা দেয়া আছে। তুমি যদি পর্যায়কালের হিসাব করতে চাও, আমরা জানি টি ইকুয়াল 1/f। যদি কোনোভাবে তুমি এফ এর মানটা বের করতে পারো, এফ কিভাবে বের করবা? এফ আমরা একটা সূত্র জানি না, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এখান থেকে এফ ইকুয়াল ভি বাই ল্যামডা আসবে। তাহলে এফটা তুমি যদি বের করতে পারো, তাহলে পর্যায়কাল বের হবে। এখন এফ বের করতে চাইলে দেখো এখানে ডেল্টা ল্যামডা বলা আছে না, দেখো তো বেগটা কার বেশি, কার বেগ বেশি, এটার বেগ বেশি নাকি এটার বেগ বেশি? অবশ্যই কিউ মাধ্যমের বেগ বেশি, না? তাহলে দেখো তো, যদি আমি এরকম করি যে ডেল্টা ল্যামডা ইকুয়াল 0.4,
আচ্ছা, ডেল্টা ল্যামডা মানে এই মাধ্যমের যে তরঙ্গ দৈর্ঘ্য এটাকে ল্যামডা কিউ ধরি, এর যে তরঙ্গ দৈর্ঘ্য এটাকে ল্যামডা পি ধরি। ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইকুয়াল 0.4। আমি এইখানে ল্যামডা কিউ কেন আগে লিখলাম, ল্যামডা পি কেন পরে লিখলাম? দেখো কার বেগ বেশি, কিউ মাধ্যমে শব্দের বেগ বেশি, তাই এখানে ল্যামডা কিউ আগে লেখা হয়েছে। পি মাধ্যমে শব্দের বেগ কম, তাই এইখানে ল্যামডা পি পরে লেখা হয়েছে। যদি ল্যামডা পি আগে এবং ল্যামডা কিউ পরে লেখা হতো তাহলে এখানে শেষের দিকে একটা মাইনাস মান চলে আসতো, ঠিক আছে? আর তখনই তোমাদের খাতাটা কেটে দেওয়া হতো, যেটা আলিফের করা হয়েছে। ল্যামডা কিউ দ্যাট মিনস ভি কিউ বাই এফ। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আপনি এখানে এফ কিউ কেন দিলেন না? এখানে ল্যামডা পি ভি পি বাট এফ পি কেন দিলেন না? শোনো, খুবই ইম্পর্টেন্ট দুইটা কথা। একটা তরঙ্গ যদি মাধ্যম চেঞ্জ করে, তরঙ্গের মাধ্যম চেঞ্জ করলে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয় বাট কম্পাঙ্ক সেম থাকে। কিন্তু যদি মাধ্যম একই থাকে, তরঙ্গ চেঞ্জ হয়, তখন কম্পাঙ্ক চেঞ্জ হয় বাট তরঙ্গ দৈর্ঘ্য সেম থাকে। কথা মনে রাখতে হবে, যদি মাধ্যম সেম থাকে তরঙ্গ দৈর্ঘ্য সেম থাকবে, আর যদি তরঙ্গ সেম থাকে তখন কম্পাঙ্ক সেম থাকবে। কথা কি ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে যদি 1/f কমন নেওয়া হয়, ভি কিউ মাইনাস ভিপি ইকুয়াল 0.4, বা এই যে 1/f দেখতে পাচ্ছ না তোমরা, 1/f দেখতে পাচ্ছ না? আমরা 1/f ইকুয়াল টি লিখতে পারি। 1/f মানে কি? 1/f মানে হচ্ছে টি। সো এইখানে দেখো তোমার ভি কিউ এর মান হচ্ছে 400, ভিপি 350, ওকে, এখানে আছে 0.4, বা টি ইকুয়াল টি ইন্টু 50 ইকুয়াল 0.4, টি ইকুয়াল 0.4/50। ক্যালকুলেটর কোথায়? আসছে 8 ইন্টু 10⁻3। এটা অবশ্যই সেকেন্ড লিখতে হবে। দেখো একদম ইজি, পর্যায়কাল বের হয়ে গেছে। কথা ক্লিয়ার? তাহলে এইটা 5-এর গ শেষ হয়ে গেল। ঘতে বলা হচ্ছে পি ও কিউ মাধ্যমে শব্দটি 30টি কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত হবে? পি এবং কিউ মাধ্যমে 30টা কম্পনের জন্য। দেখো আমরা জানি একটি পূর্ণ কম্পনে যে দূরত্ব অতিক্রম করে সেটাই কিন্তু ল্যামডা। তাহলে তুমি যদি এই মাধ্যমে 30টা পূর্ণ কম্পন শেষ হয়, পূর্ণ কম্পন মানে এই যে এখান থেকে একবার উপরে একবার নিচে, আবার মানে যে যে দশা থেকে তরঙ্গের চলা শুরু সেই দশায় ফিরে আসে, এরকম একটা সাইকেল করা, এটাই পূর্ণকম্পন। যদি 30টা পূর্ণকম্পন তৈরি করে তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হবে 30 ইন্টু ল্যামডা পি, ওকে। আর এর 30 ইন্টু ল্যামডা কিউ, এর অতিক্রান্ত দূরত্ব S1, এটা S2। এরপর তোমার দেখাতে হবে এই S2 এবং S1 এর মধ্যকার পার্থক্য। দেখো এটা করতে গেলে আগে তোমার ল্যামডা পি এবং ল্যামডা কিউ এই দুইটা জানতে হবে, তাই না? দেখো ল্যামডা পি এর মান তুমি কিভাবে বের করবে? আমরা কিন্তু 5-এর ঘ সলভ করছি। 5-এর ঘ তুমি ল্যামডা পি কিভাবে বের করবা? এখান থেকে ল্যামডা পি ইকুয়াল ভি বাই
এফ ভিপি বাই এফ, তাই না? দেখো তো ভি এর মানটা 350, এফ এর মান কত? আমরা এখান থেকে টি পেয়েছি 8 ইন্টু 10^3। তুমি যদি এখান থেকে এফ এর মান বের করতে চাও, এই টি মানে কি 1/f, তাই না? টি মানে 1/f, তার মানে এটা সমান 8 ইন্টু 10^3। সো f ইকুয়াল 1/8 ইন্টু 10^3 কত আসবে জানো? 125 হার্টজ, 125 হার্টজ। তো এফ এর মান বের করা শেষ। তুমি এবার এখানে 125 বসাও, ঠিক আছে? টু পয়েন্ট এইট, ল্যামডা পি এর মান যদি 2.8 হয়, তাহলে S1 ইকুয়াল 30 ইন্টু এই যে 30 ল্যামডা পি 2.8। যদি ক্যালকুলেটর চাপো তাহলে আসবে 84 মিটার। ওকে, একইভাবে এর জন্য কিউ মাধ্যমে এখানে দেখা যাবে কিউ মাধ্যমে ল্যামডা কিউ ইকুয়াল ভি কিউ বাই এফ, তার মানে 400/125 কত আসে? 3.2। 3.2 মিটার, একটা পূর্ণ কম্পনে 3.2 মিটার যায়। সো S2 এর মান 30 ইন্টু এই যে এখানে 3.2 কত আসে? 96 মিটার। তোমার S2 96 মিটার, S1 84 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কি দিয়ে প্রকাশ করবা? ডেল্টা এস ইকুয়াল এস কিউ মাইনাস এসপি, 96 মাইনাস 84 মিটার, দ্যাট মিন্স 12 মিটার। ঠিক আছে? তো আজকে এখানে তোমাদের এই ফিজিক্স সেকেন্ড যে এক্সাম ছিল তার সিকিউর 5টা কোশ্চেনের সলভ করা হলো। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি এরপরেও কোথাও কোনো সমস্যা থাকে তো আমাদের সাথে সরাসরি তোমরা যোগাযোগ করতে পারো। আর এমসিকিউ এর সলভ ইনশাল্লাহ আগামীকাল দিয়ে দেওয়া হবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। ইনশাল্লাহ আগামী পরীক্ষাগুলো তোমরা ভালোভাবে দিতে পারবে এই আশা করে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।